স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার 72.07%, জিপিএ 5 পেয়েছে 11,843 জন। তবে এবছর পাশের হার কমেছে। বিজ্ঞান বিভাগে পাশের হার 92.57%, ব্যবসা শিক্ষায় পাশের হার 73.54% এবং মানবিক বিভাগে 55.02%। জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা 11,843 জন। এবছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী অংশ নিয়েছে 1,40,927 জন, যার মধ্যে পাশ করেছে 1,01,181 জন। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমি সেই ফলাফলটা পেয়েছি। আজকে আমি আমার মা বাবার মুখে হাসি দেখতে পেয়েছি, এটাই আমার জন্য সবথেকে বড় খুশি। আল্লাহ আমাকে যা দিছে এটা আমি শুকরিয়া আদায় করছি। আমার মেয়ে এতটুকু আমি আশা করছিলাম, কিন্তু আশা পূর্ণ হয়েছে আমার। ভারী বৃষ্টি, বন্যায় বিপর্যস্ত ফেনী জেলার মানুষের দুর্ভোগ বাড়ছেই। 3 দিন ধরে এমন পরিস্থিতি তাদের। বাঁধ ভেঙে পানি ঢুকেছে প্রায় 3 ডজন গ্রামে। অন্যান্য নিম্নাঞ্চলেও বিপাকে পড়েছেন বাসিন্দারা। দুর্গত অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না। সড়ক তলিয়ে যাওয়ায় ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। নোয়াখালী ও কুমিল্লাতেও দুর্ভোগে পড়েছে মানুষ। টানা বর্ষণ ও উজান থেকে আসা ঢলে বন্যায় কবলিত নোয়াখালী, কুমিল্লা ও ফেনী জেলার বাসিন্দারা। বেশিরভাগ অঞ্চলে তলিয়ে গেছে সড়ক, বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। ফেনীর মহুয়া, সিলুনিয়া ও কহুয়া নদীর বন্যা রক্ষা বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম এলাকায় বন্যা দেখা দিয়েছে। প্লাবিত কয়েক ডজন গ্রাম সহ নিম্নাঞ্চল, তলিয়ে গেছে রাস্তাঘাট। কিছু এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংযোগ। বিভিন্নভাবে বিভিন্ন গ্রাম থেকে আমাদের এলাকায় বন্যার পানি এসে প্লাবিত হচ্ছে। এখন আমরা আমাদের ব্রিজ বাংলাদেশে আমরা এখানে ব্রিজের ফানাগুলো সাফ করতেছি। আমাদের বাড়ির ভিতরে এমন পরিস্থিতি, আমরা লাস্ট পর্যন্ত ঘরে থাকতে না পারা এখানে চলে আসছি। বন্যা আবার 24-এর ন্যায় পুনরাবৃত্তি হতে যাচ্ছে। আমরা এটার টেকসই সমাধান চাই, বেড়িবাঁধ চাই, সরকার যাতে এটার একটা সুষ্ঠু সমাধান দেয়। নোয়াখালীতেও অনেকটা একই পরিস্থিতি। ভারী বৃষ্টি, জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। ফের বন্যার আশঙ্কাও করছেন তারা। বন্যা মানে হচ্ছে সেখানে হচ্ছে জলাবদ্ধতার কারণেই আসলে বন্যাটা তৈরি হয়। পানি নিষ্কাশনের জায়গা নাই, ড্রেনেজ ব্যবস্থাপনার মধ্যে কার্যকর কোনো পদক্ষেপ নাই। আমাদের দেশের যত লোকজন আছে ওরা সবাই অসচেতন। ওরা যদি সচেতন হতো তাহলে আমাদের রোডে এতগুলো পানি থাকতো না। সবাই যেন আন্তরিকতার সহিত আমাদের জলবদ্ধতা এবং ড্রেনগুলা সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে। পানিটা যাবে কিভাবে? পানি তো আকাশে উড়ে যাবে না। তো পানিগুলো যাওয়ার জন্য প্রতি বছর পৌরসভার মাধ্যমে এটাকে সংস্কার করা প্রয়োজন। কুমিল্লাতেও বন্যা পরিস্থিতি। কর্তৃপক্ষ বলছে এই যাত্রায় জেলাটিতে বড় শঙ্কা নেই, তবে ভোগান্তিতে আছে মানুষ। আবহাওয়া অফিস বলছে গত সোমবার রাত 12টা থেকে মঙ্গলবার রাত 12টা পর্যন্ত 24 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে ফেনীতে, 441 মিলিমিটার, যা চলতি বর্ষা মৌসুমের সর্বোচ্চ। 24-এর বন্যায় সব হারিয়ে ঘুরে দাঁড়ানোর আগেই ফের বন্যার কবলে বাসিন্দারা। তারা বলছেন অতীত অভিজ্ঞতা থেকে কর্তৃপক্ষ যদি যথাযথ উদ্যোগ নিত তাহলে পুনরায় এ ধরনের পরিস্থিতি তৈরি হতো না। ফেনীর ফুলগাজী থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে খাগড়াছড়ি লংগদু সড়কের হেডকোয়ার্টার এলাকা। এতে ব্যাহত হচ্ছে যান চলাচল। মেরুং বাজারের ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে 23টি পরিবার। এদিকে পৌর শহরের শালবন, কুমিল্লা টিলা, সবুজবাগ সহ বিভিন্ন এলাকায় ঝুঁকিতে বসবাস করছেন স্থানীয়রা। পাহাড় ধসের সংখ্যায় 3,500 পরিবার। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ অবস্থান নিতে প্রচারণা চালাচ্ছে প্রশাসন। জেলা সদরে 4টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। দর্শক, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা ও পাহাড় ধসের আশঙ্কা নিয়ে খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাব নোয়াখালীতে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন সোহাগ। সোহাগ, নোয়াখালীতে জলাবদ্ধতার সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। জি জি হ্যাঁ
হ্যালো, জি ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি যে আপনি যেমনটা জানতে চাইছেন, আমি আছি এখন নোয়াখালী জেলা শহরে। এটি জেলা জামা মসজিদ সড়ক, এটি জেলা শহর জামা মসজিদ সড়ক। এটি এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে। আপনি দেখছেন যে আমার পিছনের রাস্তাটি আসলে যে সামনের এবং পিছনে যে রাস্তাটি আছে এটি জামা মসজিদ সড়ক। গত 3 দিনের বৃষ্টিতে, মুষলধারী বৃষ্টিতে পানিতে এখানে হাঁটু পরিমাণ পানি উঠে গেছে আসলে নোয়াখালী শহরে। এছাড়া আপনার জেলা জামা মসজিদ সড়ক, জসকোট সড়ক, জেলা প্রশাসন সড়ক, মহিলা কলেজ সড়ক, আলফারুক স্কুল সড়ক সহ বিভিন্ন সড়ক পানিতে সয়লাব হচ্ছে। আমি আপনাকে একটু দেখাতে চাই যে আপনি দেখেন যে রাস্তাগুলা কিভাবে পানিতে ডুবে গেছে। এই সড়ক দিয়ে প্রতিদিন মহিলা কলেজ শিক্ষার্থী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, জসকোটের লোকজন সহ প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে আসলে প্রতিদিন চলাচল করে। আসলে এই সড়ক দিয়ে পানি উঠে গেছে, কিন্তু আজকে সকাল 11টার পর থেকে পুনরায় যে বৃষ্টিপাত হয়েছে এতে করে আবার পানি বেড়ে গেছে। গত 3 দিন যে পরিমাণ বৃষ্টি হয়েছে, গতকাল যেই পরিমাণ বৃষ্টি ছিল তার তুলনায় আজকে সকাল থেকে 11টা পর্যন্ত কম ছিল, কিন্তু এরপরে আবার 11টার পর থেকে বৃষ্টি হওয়ার পর থেকে এখানে পানি বেড়ে গেছে। আসলে আমি যদি আপনাকে বলি, এখানে দখল এবং দূষণের কারণে আসলে এখানে এই মূল সমস্যা জলাবদ্ধতার। এখানে তো জলাবদ্ধতা যদি এভাবে বাড়তে থাকে তাহলে এখানে স্থানীয় নাগরিকরা তারা বন্যার আশঙ্কা করছেন যে এভাবে গত বছরও তারা বন্যার কথা ভুলেননি, তো এভাবে 3 মাস তারা বন্যায় তারা আক্রান্ত ছিলেন। আসলে সব মিলিয়ে আমি আপনাকে যদি তো এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি রাঙ্গামাটিতে, সেখানে অপেক্ষা করছেন মোমো, তিনি সেখানকার পরিস্থিতি জানাবেন। মোমো। ধন্যবাদ সোহাগ। আপনি যেমন নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন, আমার এখানে ভিন্ন চিত্র। আমার এখানে হচ্ছে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে, যেহেতু ভারী বৃষ্টিপাত অব্যাহত আছে। রাঙামাটিতে প্রায় 33টি পাহাড়কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসক, এবং এই সব পাহাড়ে অসংখ্য মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছে। 2017 সালে এই পাহাড়ে প্রায় 120 জনের পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটেছিল। এরপর থেকে কিন্তু প্রশাসন নড়েচড়ে বসেছে। একটু বৃষ্টি হলেই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয় এবং সতর্কতা জারি করা হয়। এখনো সতর্কতা জারি রয়েছে। যারা ঝুঁকিপূর্ণ বসবাস করছে তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হয়েছে, এবং বলছে এখনো পর্যন্ত যারা ঝুঁকি নিয়ে বসবাস করবে তাদেরকে কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটি জানিয়েছে জেলা প্রশাসন। পাহাড় ধসে যারা বসবাস করছে তাদের বিরুদ্ধে কিন্তু 0 টলারেন্স ঘোষণা করেছে, যেন তারা নিরাপদে থাকে এবং সচেতন থাকে। সে বিষয়ে কিন্তু বারবার তাগিদ দেওয়া হয়েছে, যেন কোনো মানুষের প্রাণহানির ঘটনা না ঘটে। সেই বিষয়ে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে 9টি টিম গঠন করা হয়েছে, এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু মাঠে কাজ করছে। একই সাথে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কিন্তু মাঠে কাজ করছে, এবং তারা বলছেন বিভিন্ন জায়গায়, শুধু রাঙামাটি পৌর শহর নয়, রাঙামাটি জেলা জুড়ে অসংখ্য পাহাড় রয়েছে যেখানে অসংখ্য মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করে। বিশেষ করে যারা অবৈধভাবে পাহাড় দখল করে বসবাস করছে তাদের কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে যেন ঝুঁকিপূর্ণ বসবাস না করে, এবং ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে আসার জন্য বারবার মাইকিং করে তাগিদ দেওয়া হচ্ছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মোমো, ধন্যবাদ আপনাকে। কড়া প্রতিবাদ সত্ত্বেও প্রতিনিয়ত ভারতীয় ও রোহিঙ্গাদের ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বিএসএফ, এমনটি জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি। বলেন, সীমান্ত রক্ষায় নমনীয় হবে না তার বাহিনী। আগামী নির্বাচনে দায়িত্ব পালনে বিজিবি প্রস্তুত বলেও জানান তিনি। বৃহস্পতিবার সকাল 9:30টায় চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্র বাইতুল ইজ্জতে আয়োজন করা হয় বিজিবির 103তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। বাহিনীর মহাপরিচালককে সশস্ত্র সালাম প্রদানের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। পরে নবীন সৈনিকদের শপথ পড়ানো হয়। এর মধ্য দিয়ে 6 মাসের প্রশিক্ষণ শেষে 36 নারী সহ 694 নবীন সৈনিক দেশ রক্ষার পবিত্র দায়িত্ব গ্রহণ করলেন। নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য। বাংলাদেশের সীমান্তের প্রতিপক্ষ দেশ কর্তৃক যেন 1 ইঞ্চি মাটিও যেন দখল করতে না পারে, সেজন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ। সমাপনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, যে কোনো বৈরী পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত রয়েছে। দেশ মাতৃকা রক্ষায়
তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবুও দেশের 1 ইঞ্চি মাটি হাতছাড়া হতে দেবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সমাপনী অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিজিবি মহাপরিচালক। বলেন, নিয়ম লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রতিনিয়ত বাংলাদেশে পুশব্যাক করছে। সীমান্তের সড়ক এটা আপনার সেনাবাহিনীর, সরকার সেনাবাহিনীর বিভিন্ন কনস্ট্রাকশন ব্রিগেডকে দায়িত্ব দিয়েছে, তারা করছে, সেটা চলমান আছে এবং সেই সব জায়গায় আমরা বিজিবি যেহেতু সীমান্তের পর্বে সেখানে আমরা প্রোটেকশন দিয়ে থাকি, নিরাপত্তা নিশ্চিত করে থাকি। আর এখানে প্রথম পর্বটি শেষ হয়েছে, দ্বিতীয় পর্বের কাজ চলমান রয়েছে। আগামী নির্বাচনে দায়িত্ব পালনে বিজিবি প্রস্তুত, বলেন মহাপরিচালক। সুষ্ঠু, সুন্দর, ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি। এই নবীন সৈনিকটা যখন সীমান্তে নিয়োজিত থাকবে, তখন তাদের সততা, দক্ষতা ও দেশপ্রেমের উপরেই নির্ভর করবে বিজিবির সম্মান ও গৌরব। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর চোখে চোখ রেখে সাহসিকতা ও দক্ষতার সাথে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদেরকে দায়িত্ব পালনের আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। সাইফুল ইসলাম, নিউজ 24, সাতকানিয়া, চট্টগ্রাম। চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে নিচ্ছে একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। চট্টগ্রামে অভিনব কায়দায় ডিজিটাল প্রতারণা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। এমন এক চক্রের আস্তানায় হানা দিয়েছে পুলিশ। ফাইন্যান্সিয়াল ব্যবসার ছদ্মবেশে সরকারি কর্মকর্তাদের ছবি ফাঁদে ফেলা ডিজিটাল প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতারও করে তারা। উদ্ধার করা হয় প্রতারণার কাজে ব্যবহৃত আলামত। পুলিশের হাতে গ্রেপ্তার প্রতারক শরীফ। পুলিশ জানায়, শরীফ মোবাইল ফ্লেক্সিলোড দোকান থেকে আন্তর্জাতিক প্রতারণা চক্রের সাথে কাজ করত। তার বড় ভাই আরিফুর রহমান মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে থাকা পরিবারের সদস্যদের সহায়তায় বিভিন্ন জনকে ডিজিটাল প্রতারণার ফাঁদে ফেলত। প্রথমে চক্র ফিশিং লিঙ্ক পাঠিয়ে বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপ হ্যাক করত। পরে হ্যাক করা নম্বরগুলোতে সরকারি কর্মকর্তা, সেনা সদস্য কিংবা প্রভাবশালী ব্যক্তিদের ছবি ও পরিচয় বসিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরি করত। অনেকেই যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কি করবেন, এই 500 টাকার জন্য তারা ক্লিক করবেন। ক্লিক করা মাত্র বলবে আপনি এখানে রেজিস্ট্রেশন করেন। আপনি রেজিস্ট্রেশন করলেন, রেজিস্ট্রেশন করার পরে আপনার কাছে একটা ওটিপি আসবে, বলে আপনি ওটিপিটা বলেন। যখন আপনি ওটিপিটা বলে দিলেন, আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেল। এটা হলো একটা কৌশল। এরকম আরো কৌশল রয়েছে, বিভিন্ন কৌশল তারা এই কাজগুলো করে থাকে। এরপর বিভিন্ন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও বড় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের টার্গেট করে জরুরি সহায়তার নামে টাকা হাতিয়ে নিত। গ্রেপ্তারের সময় শরীফুলের কাছ থেকে উদ্ধার করা হয় নগদ 4 লাখ টাকা, একটি পাসপোর্ট, ভুয়া ট্রেড লাইসেন্স, 8টি মোবাইল ফোন, অসংখ্য সিম কার্ড, ডেবিট ও ক্রেডিট কার্ড, ব্যাংক চেক ও ভুয়া সনদপত্র সহ নানা কিছু। সরকারি কর্মকর্তাদের ছবির ফাঁদে কোটি টাকার ডিজিটাল প্রতারক চক্রের এক সদস্য নরসিংদী জেলার ঘোড়াদি এলাকা থেকে গ্রেপ্তার এবং প্রতারণার কাজে সংশ্লিষ্ট আলামত উদ্ধার। চট্টগ্রামে এ ধরনের প্রতারণার শিকার হয়ে এখন পর্যন্ত অন্তত 5 থেকে 6 জন ভুক্তভোগী জেলা গোয়েন্দা পুলিশের কাছে অভিযোগ করেছেন। কারো কাছ থেকে 50,000, কারো কাছ থেকে 1 লাখ বা তার বেশি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। লক্ষ্মীপুর সদর উপজেলাধীন 9টি ইউনিয়নের সমন্বয়ে চন্দ্রগঞ্জ থানাকে পূর্ণাঙ্গ উপজেলা গঠন বিষয়ে গণশুনানি হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বটতলী বাজার মডেল মসজিদ হল রুমে গণশুনানির আয়োজন করা হয়। ভৌগোলিক বিস্তৃতি, জনসংখ্যার ঘনত্ব, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো এবং অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে মধ্যবর্তী পূর্ণাঙ্গ উপজেলা পরিষদের দাবি জানানো হয়। সরকারকে জানিয়ে চন্দ্রগঞ্জ নামে নতুন আরেকটি উপজেলা বাস্তবায়ন করার আশ্বাস প্রশাসনের। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।